হ্যালো বন্ধুরা, আজকে আরেকবার নিয়ে চলে এলাম আপনাদের একটা খুব সুন্দর একটা ইনফরমেশন দিতে। যারা দার্জিলিং যাচ্ছেন বা যারা যান বা প্রতিনিয়ত যারা দার্জিলিং এর পথে যাওয়ার পথে শুধু দার্জিলিংটাই আপনারা যান, কিন্তু মাঝখানে পথগুলো আপনারা মিস করেন, যে টুরিস্ট ডেস্টিনেশনস গুলো আছে সেগুলো আপনারা মিস করেন। আপনারা শিলিগুড়ি বা এনজেপি থেকে দার্জিলিং কার্পেট দিয়ে যখন যান, তখন শুধু চোখ কান বুঝে দার্জিলিং চলে যান, তাই না? মানে মাঝখানে যেন আর কিচ্ছু দেখার নেই। কিন্তু আপনারা জানেন না যে এই রাস্তাতেই কিন্তু কত টুরিস্ট ডেস্টিনেশনস গুলো আপনারা মিস করতে করতে চলে গেছেন। একদম রিয়েল অভিজ্ঞতা থেকে 6 মার্চ আজ শুনে নিন। দেখুন, দার্জিলিং যাওয়া যায় মূলত দুভাবে। এক, ভায়া কার্শিয়াং হয়ে, যেখানে গাড়ি ভাড়া পড়ে একটু কম, 3000 মতো। আর দুই, ভায়া মিরিক হয়ে, যেখানে 500 থেকে 800 টাকা বেশি পড়ে এই রাস্তায়। আর এই যে 500 বা 800 টাকা বেশি যেটা আপনি দিচ্ছেন, এখানেই হচ্ছে গল্পটা। ভায়া মিরিক রুটে ধারাধার টুরিস্ট পয়েন্টস গুলো পড়বে, যেটা আপনারা কিন্তু কার্শিয়াং রুটে গেলে পাবেন না। যা দেখার জন্য এখানে এই মিরিক রুট দিয়ে যখন যাবেন, যেগুলো দেখার জন্য আলাদাভাবে ঘুরতে হবে না, নোটবন্দির মতো কোনো একটি দুটি জায়গাতে বন্দি হওয়ার মতো, মানে দার্জিলিং এ গিয়ে বন্দি হয়ে যাবে, তা কিন্তু নয়। এই মিরিক রুট দিয়ে যখন যাবেন, তখন কিন্তু ধারাধার টুরিস্ট পয়েন্টস গুলো পড়বে। সেগুলো সম্পর্কে ধারণা যদি না থাকে, আগে ক্লিয়ার করে ধারণাটা করে নিন। কেন, আপনারা যদি দার্জিলিং এ বসে এই টুরিস্ট পয়েন্টস গুলো ঘুরতে আসেন, তখন এক্সট্রা পয়সা আপনার যাবে, হাজার হাজার টাকা যাবে। যাই হোক, প্রাণ খুলে বিনা ডানা লাগিয়ে খুশিতে ভাসতে থাকুন। যখন আপনারা এই মিরিক রুট দিয়ে যাবেন দার্জিলিং এর উদ্দেশ্যে, তখন একদম বিনা ডানা লাগিয়ে খুশিতে ভাসতে থাকুন নেচারের মধ্যে, যতক্ষণ না মেঘ আপনাকে উড়িয়ে নিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই রুটে শুধুই কিন্তু মেঘের খেলা। মানে 6000-7000 ফিট ছাড়া এই রুট কিন্তু কথা বলবে না। বাট ধারাধার করে একে একে পয়েন্টস গুলো বলতে থাকি, আর আপনারা খাতা পেন্সিল নিয়ে বসে পড়ুন লেখাপড়া করতে। এনজেপি থেকে যখন গাড়ি ছাড়বে, আপনি মিরিক পৌঁছানোর ঠিক 8 কিলোমিটার আগে প্রথমে চোখ ধাঁধানো মন ভোলানো জায়গাটা পাবেন। সেটা হলো টিংলিং আর সিংবুলি ভিউ পয়েন্ট, যেটা মিরিক থেকে আগে 8 কিলোমিটার আগে পড়ে। ওখানে সৌরেনি বলে একটি ভিউ পয়েন্ট আছে। ওই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে নেচারের ঠান্ডা কুলকুল হাওয়া ও সিনিক মজা নিতে পারবেন। আর এই জায়গাটার উচ্চতা, এই টিংলিং বা সিংবুলি ভিউ পয়েন্ট, বা যেটা বলছি সৌরেনি ভিউ পয়েন্ট, সুন্দর বাঁধানো একটা জায়গা। ওখানে উচ্চতা হচ্ছে 4100 ফিট। এবার মজা কিন্তু শুরু। এবার ধীরে ধীরে ধারাধার করে ক্রমশ এবার আমরা উপরের দিকে উঠবো। এইবার পৌঁছবো মিরিক লেক। ওখান থেকে এবার আমরা চলে এলাম মিরিক লেক। হাইট হচ্ছে 4900 ফুট, যেটা এনজেপি থেকে 56 কিলোমিটার দূরে, এবং এনজেপি থেকে আসতে মোটামুটি ভাবে 2 ঘন্টার মতন সময় লাগে, 1 ঘন্টা 53 মিনিটের কাছাকাছি। চলে যান মিরিক হ্রদ বা মিরিক লেক। মিরিকের সবচেয়ে বিশিষ্ট স্থান হলো এই সুমেন্দু হ্রদটি, যেটি সুন্দর, শান্ত এবং প্রাণবন্ত। এটি 1.25 কিলোমিটার দীর্ঘ। মানে চিন্তা করতে পারছেন কতটা দীর্ঘ এটা। হ্রদ জুড়ে একটি 80 ফুট দীর্ঘ 8 ফুট ব্রিজ রয়েছে, যাকে বলা হয় ইন্দ্রেণী পুল। এই যে ইন্দ্রেণী যেটা বলছি, ইন্দ্রেণী হ্রদ, এর ওপর দিয়ে ইন্দ্রেণী পুল, এটাকে কিন্তু মিরিক হ্রদ বলা হয় বা মিরিক লেক বলা হয়। তার ওপর দিয়ে ইন্দ্রেণী পুল গেছে মিরিকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এখানে লম্বা গাড়ি পার্কিং এরিয়া আছে, সাথে পাবেন নানা ফুড স্টল ও রেস্টুরেন্ট। তাছাড়া কেউ রাত্রি যাপন করতে চাইলে লেকের পাশেই কিন্তু হোটেল আছে। এই মিরিকের হ্রদে বোটিং করার সুবিধা রয়েছে। পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘাও আপনাদের সাথে টুকি খেলবে। আর মিরিকের কেন্দ্রস্থলে একটি দর্শনীয় স্থান হলো এই সুমেন্দু লেক, যা মিরিক লেক নামে পরিচিত, আগেই বললাম। স্থানীয় লোক এবং পর্যটকদের জন্য এটি মিরিকের একটা অন্যতম আকর্ষণ এবং প্রধান আকর্ষণ। এবার চলুন যাওয়া যাক গোপালধারা টি গার্ডেন, যা মিরিক পেরিয়ে সামান্য 7 কিলোমিটার আগে। 5500 ফিট থেকে 7000 ফিট পর্যন্ত বিস্তৃত এর হচ্ছে উচ্চতাটা। গোপালধারার অবস্থান মিরিক ভ্যালিতে। এটি দার্জিলিং এর সর্বোচ্চ চা বাগান যেগুলো আছে তাদের মধ্যে কিন্তু অন্যতম। 1881 সালের সময়টাতে এর একটা গল্প আছে। সেটা হচ্ছে 1881 সালের সময়টাতে এই ভ্যালিটার সবুজ ধান ক্ষেতটাকে না চা দিয়ে রোপণ করে দেওয়া হয়েছিল, এবং এই চা ক্ষেতটা
গোপাল নামে এক ব্যক্তির ছিল। সেই থেকে এই যে টি এস্টেট, তার নাম হলো গোপালধারা টি এস্টেট। স্থানীয় ভাষায় গোপালধারা মানে হচ্ছে প্রাকৃতিক স্রোত। এই গোপালধারা টি এস্টেট কলকাতার অফিস হচ্ছে 17 নম্বর জিসি এভিনিউ, বিজনেস পয়েন্ট, কলকাতা 13। এবারে ফোর্থ ডেস্টিনেশন আপনার হবে বুংকুলুং। কিরকম একটা ডিটেকটিভ বাবু, এখানের সিনেমার মতো নামটা না? এখান বাবু যিনি ডিটেকটিভ টিভি সিরিয়াল করছেন বা ফিল্ম করছেন, সিনেমাটার নাম ছিল আমার যতদূর মনে পড়ে টুংলুঙে একেন, তাই না? তো এটার জায়গাটার নাম টুংলুং নয়, এই জায়গাটার নাম হচ্ছে বুংকুলুং। আমাদের গন্তব্য হলো এখন বুংকুলুং। এই বুংকুলুংকে ঘিরে আছে পাহাড় এবং বালাসোন নদী। এটি মিরিক ছাড়িয়ে আরো 18 কিলোমিটার দূরে, হাইট 4000 ফিট। মিরিক এবং দার্জিলিং এর কাছে উত্তরবঙ্গে এই বুংকুলুং একটি অনাবিষ্কৃত রত্ন। বালাসোন নদীর তীরে মিরিক শহর থেকে মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর হিমালয়ের গ্রামটি। বুংকুলুং আজকাল পর্যটকদের মধ্যে একটি অফবিট ভ্রমণ গন্তব্য, কিন্তু এটি অন্যান্য অফবিট গন্তব্যের মতো জনপ্রিয়তা এখনো পর্যন্ত সেভাবে অর্জন করেনি। সারা বছর ধরে এর শীতল ও শান্ত আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্পষ্টতই চা বাগানের জন্য এই জায়গার নাম কীর্তন, মানে নাম ডাক আর কি। গয়াবাড়ি টি এস্টেট, মিরিক লেক, মাজু পার্ক বা মাজু বাগান যাকে বলা হয়, বোকার মনাস্ট্রি, মিরিক সুইস কটেজ এবং শীতের মৌসুমে কমলা বাগানের মতো দর্শনীয় স্থানগুলো একে ঘিরে আছে। এছাড়াও আপনি লজ্জা না পেলে বালাসোন নদীতে গামছা পরে ঝাঁপ দিন, স্নান করুন এবং মাছ ধরা উপভোগ করুন। আপনার জীবন যখন একটি কংক্রিটের জঙ্গলে জীবনযাপনে ব্যস্ত, তখন বুংকুলুং এর সীমাহীন সবুজ প্রান্তরে আপনার চোখকে প্রশমিত করার জন্য এই জায়গাটা একদম উপযুক্ত। এই বুংকুলুং এমন একটি জায়গা যেখানে আপনি একসাথে চা বাগান, কৃষি জমি তো দেখতেই পারেন, শীতে কমলা বাগানের সুগন্ধ এতে একটা অন্য মাত্রা কিন্তু যোগ করবে। আর সকালবেলা কিন্তু যদি এখানে আশেপাশে থাকেন, তাহলে সকালবেলা আপনার ঘুম ভাঙবে পাখির ডাকে। প্রচুর পাখি এখানে আছে। এই বুংকুলুং এর কাছে একটি মুরমা চা বাগান আছে। হোমস্টে পৌঁছে একটু হাঁটতে হাঁটতে চলে যান, পিচ রাস্তা ধরে একটু এগিয়ে যান, একটা ক্যান্টিলিভার ব্রিজ পাবেন। সেই ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে মুরমা খোলা, মানে নদী একটা। আর একটু এগিয়ে যান, মুরমা চা বাগানে হাঁটতে থাকুন। 10 মিনিট হাঁটলেই শুনতে পাবেন বালাসোন নদীর গর্জন। থামবেন না, হাঁটতে থাকুন, দেখবেন কোনো এক সময় নদীর ধারে পৌঁছে গেছেন। আপনি যদি একা থাকেন তবে লক্ষ্য করুন যে আপনি ছাড়া সম্ভবত এই নদীর ধারে কিন্তু আর কেউ নেই। এবার আমাদের নেক্সট গন্তব্য, মানে পঞ্চম গন্তব্য, ধারাধার করে একটু একটু করে আমরা উঁচুতে উঠছি। হ্যাঁ, পৌঁছে গেলেন পশুপতি মার্কেট, নেপাল ইন্ডিয়া বর্ডার। 15 কিলোমিটার মিরিক থেকে, সময় লাগে আধ ঘন্টা 40 মিনিটের মতো। উচ্চতা, উঠছি তো আমরা এবার উপরের দিকে উঠছি। 4000 থেকে শুরু করেছিলাম, এর উচ্চতা এই যেটা বললাম আপনার পশুপতি মার্কেটের উচ্চতা 6956 ফিট। দার্জিলিং যাওয়ার পথে মিরিকের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটু আগেই পশুপতি মার্কেট, একটা বিস্ময়কর ও কুল স্থান। পশুপতি বাজারে প্রবেশের গেটটা একটা ইন্দো নেপাল চেকপোস্টের মধ্য দিয়ে, যা মূল রাস্তার এবং ওই 3 মাথার বাম দিকে পড়ে। 3 মাথার বাম দিকে হচ্ছে আপনার কি না নেপাল চেকপোস্ট, এবং সেখানেই হচ্ছে আপনার পশুপতি মার্কেটে ঢোকার যে গেটটা, ওটা পাবেন। আর আমরা যখন ওই গাড়ি নিয়ে বাঁ দিকে না দিয়ে মূল রাস্তা ধরে ডান দিকে চলে যাবো, দার্জিলিং এর দিকে যাবো। গেট পেরিয়ে যদি উনি 2 কিলোমিটার 3 কিলোমিটার পরে যে বাজারটা আসে, বাজারে যদি যেতে চান, তাহলে একজন ভ্রমণার্থীকে তার পরিচয়পত্র ওই পোস্টের নিরাপত্তা ব্যক্তিকে দেখাতে হবে। পোস্ট ওখানে লেখা আছে, নেপাল পোস্ট বলে লেখা আছে। এবং কেনাকাটার জন্য নেপালের পশুপতি বাজারের দিকে আপনি প্রবেশ করতে তখন পারবেন। অন্যদিকে যদি আপনি যান, সেখানে গেট পেরিয়ে যদি অন্যদিকে আপনি যান, সেখানে কিন্তু কোনো প্রবেশ ফি নেই। আপনি নিজেই গেটের ভেতর দিয়ে একটুখানি হেঁটে আবার বাইরে আমাদের এদিকে ভারতে চলে আসতে পারেন। কিন্তু
আপনি যদি জামা কাপড়, পারফিউম, স্থানীয় হস্তশিল্প, ইলেকট্রনিক সামগ্রী এবং সোভিনিয়ার, নানা রকম সোভিনিয়ার, এগুলো যদি কেনার পরিকল্পনা করছেন, তবে মিরিকের পশুপতি মার্কেটে অবশ্যই আপনাকে কিন্তু যেতে হবে। কারণটা হলো দার্জিলিং বা সিকিম বাজারের তুলনায় এখানে জিনিসপত্র কিন্তু অনেক অনেক অনেক, আর বেশি বলবো না, অনেক সস্তা। বাজারে যেতে আগ্রহী না হলেও সীমান্ত চৌকির পাশে অবস্থিত দোকানগুলো কিন্তু দেখে নিতে পারেন। বাজারে যদি নাও যান, তাহলে ওই সীমান্ত চৌকি মানে একদম ওই তিনমাথা মোড়টার ওখানে যে দোকানগুলো আছে ওগুলো আমরা দেখে নিতে পারেন। বেশিরভাগই নেপালি, যেহেতু এটা নেপাল বর্ডারে অবস্থিত। এইসব দোকানে বাজার থেকে আনা কম দামি পণ্য বিক্রি করা হয়। এই ইন্দো নেপালি সীমান্ত বাজারে যেতে হলে আপনাকে ভারতীয় দিক থেকে আপনার ট্যাক্সি কিন্তু ছেড়ে দিতে হবে। যদি আপনি ওই গেট পেরিয়ে যদি আপনি বাজারের দিকে যান, মানে নেপালের বাজার যেটাকে বলা হচ্ছে পশুপতি বাজারে যদি যান, তাহলে কিন্তু আপনাকে ওই তিনমাথা মোড়েই আপনাকে আপনার ট্যাক্সি ছাড়তে হবে এবং নেপালের দিকে পায়ে হেঁটে ক্রস ওভার করবেন। অন্যদিকে আপনি একটি অটোরিকশা নিতে পারেন বা ট্রেকার যাই হোক, যেরকম আপনি বুঝবেন নিতে পারেন, যা আপনাকে বাজারে নামিয়ে দেবে নেপালের দিকে। চেক পয়েন্ট থেকে পশুপতি মার্কেটের দূরত্ব ওই ধরুন মোটামুটি 2 কিলোমিটার মতো। আপনার আসল ট্যাক্সি ড্রপ পয়েন্ট থেকে, মানে যে তিনমাথা মোড় যেখানে, ওখানে যখন আপনাকে আপনার যে ট্যাক্সি বা আপনার যা কার যেখানে আপনাকে ড্রপ করেছে, ওই ড্রপ পয়েন্ট থেকে মানে তিনমাথা মোড় থেকে বাজারে পৌঁছতে ওই গাড়ি ধরে যাবেন, তাহলে আপনার ওই 15-20 মিনিট মতন সময় লাগে ম্যাক্সিমাম। তার মধ্যে কিছুটা হাঁটা, কিছুটা গাড়ি। সুতরাং আপনার যদি মিরিক থেকে দার্জিলিং অভিমুখে যাত্রা চালিয়ে যেতে হয়, তবে শপিং কার্যক্রমের জন্য আপনার হাতে কমপক্ষে 1 ঘন্টা অতিরিক্ত সময় রাখুন। এর পরের 6 নম্বর, পুরো রুটটা কিন্তু মনে রাখবেন আপনি দার্জিলিং যাচ্ছেন ভায়া মিরিক হয়ে। আমরা কিন্তু শেষে গিয়ে ঠেকবো দার্জিলিং এ। এবার গাড়ি করে চলে এলেন সীমানা ভিউ পয়েন্ট, যেটা ওরে বাবা অনেকটা উঁচুতে উঠে গেছি, যেটা 7500 ফিট। আগেরটা ছিল 6956, এখন 7500 ফিট সীমানা ভিউ পয়েন্ট। ধারাধার উঠছেন উপরে, প্রায় 7 কিলোমিটার, 6.7 কিলোমিটার বলতে পারেন পশুপতি নগর মার্কেট থেকে এই সীমানা ভিউ পয়েন্টের দূরত্ব। 16 মিনিট মতন আপনার রোড ডিস্টেন্স। পশুপতি মার্কেট থেকে 6 কিলোমিটার দূরে মিরিক থেকে 22 কিলোমিটার এবং দার্জিলিং থেকে 24 কিলোমিটার দূরে এই সীমানা পড়ে, যেটা পশ্চিমবঙ্গের দার্জিলিং মিরিক রোডের সীমানা বস্তিতে অবস্থিত। সীমানা বস্তি, সেই সীমানা বস্তিতে অবস্থিত একটি ভিউ পয়েন্ট, ইন্দো নেপাল সীমান্তে অবস্থিত। এটি মিরিকের অন্যতম জনপ্রিয় স্থান এবং মিরিকের পর্যটন যে স্থানগুলো আছে তার মধ্যে একটি। 7500 ফুট উচ্চতায় অবস্থিত এই যে সীমানা ভিউ পয়েন্ট, এটি না 60 ফুট বাই 40 ফুট একটা মালভূমি, যা আশেপাশের সমভূমি, কাঞ্চনজঙ্ঘা পর্বতের তুষারাবৃত চূড়া এবং নেপালের ছোট ছোট গ্রামগুলোর শ্বাসরুদ্ধকর দৃশ্যকে আপনার কাছে দেখা দেয়। হিন্দিতে সীমানা মানে তো আপনারা জানেন যেটা সীমান্ত, কারণ এটি ভারত নেপাল সীমান্ত এলাকা। রাস্তাটা নিজেই ভারতের অন্তর্গত এবং দেখার এলাকা বলতে নেপালটা এখান থেকে আপনারা ক্লিয়ার দেখবেন। কিন্তু যারা ভ্রমণার্থী তারা কিন্তু অবাধে পার হতে পারে, এই মুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে তারা এগিয়ে চলতে পারে। সীমানা ভিউ পয়েন্ট মানে কাঞ্চনজঙ্ঘা পর্বতের কিন্তু পটভূমি, আর এখান থেকে মানেভঞ্জন, সান্দাকফু ট্রেল এবং উঁচু পাহাড়ি যে উপত্যকাগুলো একটা চমৎকার দৃশ্যের জন্য দেখে ফেলা যায়। মিরিক থেকে দার্জিলিং যাওয়ার সময় ভিউ পয়েন্টটি একটি টুরিস্ট স্টপে কিন্তু পরিণত হয়েছে। যারাই এই রাস্তা দিয়ে যাবে তাদের মোটামুটি ভাবে টুরিস্ট স্টপে দাঁড়ায় বা দাঁড়ানো উচিত। সীমানায় আপনি বেশ কয়েকটি ছোট ছোট স্টল পাবেন, কিছু চা, স্ন্যাক্স এবং চকলেট হয়ে যেতে পারে। এরপর চোরপোখরি লেক 16 কিলোমিটার আগে পড়ে, মানে দার্জিলিং থেকে 16 কিলোমিটার আগে পড়ে এই চোরপোখরি লেক। এতক্ষণ আমি মিরিক থেকে দূরত্ব বলছিলাম, এবার আমি বলছি যে দার্জিলিং থেকে মাত্র 16 কিলোমিটার আগে পড়ে চোরপোখরি লেক। মানেভঞ্জনে খুব কাছে পড়ে এই চোরপোখরি থেকে। সময় লাগবে 18 মিনিট। হাইট হচ্ছে 7400 ফুট। মানে
বুঝতেই পাচ্ছেন 18 মিনিটের রাস্তা ইজিলি পেরোনো যায় মানেভঞ্জন যদি আপনারা যেতে চান, যেটা হচ্ছে ওই ল্যান্ড অফ ল্যান্ড রোভার। এখানে যদি পর্যটকরা থাকেন তাহলে দার্জিলিং পর্যটনের যে বাংলো আছে, হ্যাঁ, সেখানে আপনারা থাকতে পারেন এবং এটি সুন্দর একটা ছোট্ট হ্যামলেট। পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় গন্তব্য হচ্ছে এই জোরপোখরি। জোরপোখরি দার্জিলিং এর কাছে একটি ছোট্ট বিরল গ্রাম। জায়গাটা দার্জিলিং থেকে 16 কিলোমিটার দূরে, আগেই বলেছি, এবং মিরিকের সাথে দার্জিলিংকে সংযোগকারী রাস্তার উপর অবস্থিত হচ্ছে এই জোরপোখরি। জোর মানে একটি জোড়া এবং পোখরি মানে হচ্ছে একটা হ্রদ। সুতরাং স্পষ্টতই জোরপোখরিতে বোঝাই যাচ্ছে কয়েকটা হ্রদ আছে, যেগুলো তার সমৃদ্ধ প্রাকৃতিক পরিবেশের কারণে এবং পর্যটকদের তাই এটা আকর্ষণের কেন্দ্রবিন্দু। হ্রদটির আশেপাশে আপনি হিমালয়ান সালামান্ডারের একটি আভাস পেতে পারেন, যেটি একটি অতি বিপন্ন প্রজাতির সরীসৃপ। দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল জোরপোখরিতে একটি চমৎকার টুরিস্ট রিসর্ট তৈরি করেছে, যেখানে হামরো ট্যুরস আপনার থাকার ব্যবস্থা করে দিতে পারে। আপনি লেপচা জগতের পশ্চিমবঙ্গ বন উন্নয়ন কর্পোরেশনের বাংলোতেও থাকতে পারেন, যেটা বেশ সুন্দর। এই জায়গা থেকে দার্জিলিং শহরটা দেখা যায় এবং রাতে আলোকময় দার্জিলিং বাংলো থেকে একটা সুন্দর দৃশ্যকে আপনার চোখের মধ্যে মেলে ধরায়। আপনি বাংলোতে আপনার ঘর থেকে কাঞ্চনজঙ্ঘার ওপর দিয়ে সূর্যোদয় দেখতে পারেন। জোরপোখরি ভারত নেপাল সীমান্তের কাছাকাছি হওয়ায় পর্যটকরা নেপালের পশুপতি বাজারেও এখান থেকে যেতে পারেন। এরপর আমরা সুকিয়াপোখরির ওপর দিয়ে যাচ্ছি। সুকিয়াপোখরি আমরা পৌঁছে গেলাম। 1.5 কিলোমিটার রোড ডিস্টেন্স জোরপোখরি থেকে এবং সময় লাগে 8 মিনিট এই জোরপোখরি থেকে। মনে রাখবেন, সীমানা থেকে কিন্তু মেঘের চাদরের মধ্যে আপনারা প্রবেশ করে গেছেন। সীমানা থেকে কিন্তু আমরা মেঘের চাদরে প্রবেশ করে গেছেন, আর কালটা যদি বর্ষাকাল হয় তাহলে তো কথাই নেই। যাই হোক, সুকিয়াপোখরির হাইট এখন কত না 7198 ফিট। সুকিয়াপোখরি ঘুম, জোরবাংলো এবং মিরিকের ঠিক মধ্যখানে অবস্থান। একটি ছোট্ট কিন্তু বেশ মনোরম শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে ওই বললাম 7198 ফিট ওপরে। এখান থেকে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল দিনে একটি দুর্দান্ত পর্বতের দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন। বেশিরভাগ সময় কিন্তু এই জায়গাটা মেঘলা থাকে, কারণ এখান থেকে দক্ষিণে বালাসন নদী উপত্যকা এবং উত্তরে রঙ্গেদ নদী, এই দুটো নদীর কিন্তু রিজ লাইনে এটা অবস্থান করার জন্য বেশিরভাগ সময় কিন্তু এই জায়গাটা মেঘলা থাকে। বসন্তকাল বেস্ট টাইম, মানে এপ্রিল মে, বর্ষাকালটা যদি হয় তার সাথে, এবং শরৎকালে মানে অক্টোবর নভেম্বরে আবহাওয়া পুরোপুরি আনন্দময় থাকে। সুকিয়াপোখরি থেকে পোখরিয়া বাবুং বাজার এবং অন্যান্য ছোট শহর বা গ্রাম হয়ে বিভিন্ন চা বাগানে চলে যান। আশেপাশে এবং ভারত নেপাল সীমান্তে বেশ কয়েকটি শহর ও গ্রাম রয়েছে, যেমন মানেভঞ্জন চলে যেতে পারেন, সীমানা চলে যেতে পারেন। এই সুকিয়াপোখরি থেকেই যাবেন, মানেভঞ্জন চলে যান, সীমানা চলে যান। সীমানা তো আমরা ঘুরেই এলাম। মিরিক চলে যেতে পারে কেউ, কেউ পোখরিয়াম বাবুং চলে যেতে পারে, কেউ প্লাংডুং চলে যেতে পারে, এগুলো যেতে পারে। যাই হোক, মেন যে জায়গাটা আমি আপনাদের বলবো, এরপরে সুকিয়াপোখরি থেকে আপনারা মানেভঞ্জন যাবেন। সুকিয়াপোখরি থেকে একটি রাস্তা মানেভঞ্জন এবং তারপরে সিঙ্গালীলা রিজ বরাবর ট্রেকিং গন্তব্য হিসেবে শুরু হয়ে যায়, যেটা সান্দাকফু এবং ফালুটের দিকে নিয়ে যায়। সান্দাকফুকে ট্রেকারদের স্বর্গ হিসেবে বিবেচনা করা হয়। 4WD গাড়িতে মানে মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়া যায়। 4WD গাড়ি মানে কোনটা না, ল্যান্ড রোভার গাড়িতে মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়া যায়। সান্দাকফুতে ট্রেকিং শুরু হয় 5000 ফুট উচ্চতা থেকে এবং ধীরে ধীরে 12000 ফুট পর্যন্ত সেই ট্রেকিংটা উঠে যায় সান্দাকফু অব্দি। এই সময় এভারেস্ট, মাকালু, লোটসে, কুম্ভকর্ণ, কাঞ্চনজঙ্ঘা, জমলহারি এবং অন্যান্য চূড়ার বিভিন্ন ঝলক এখান থেকে দেখা যায় যারা ট্রেকিং এ যায়। যাই হোক, আমরা ট্রেকিং এ যাচ্ছি না, আমরা গাড়ি করেই যাচ্ছি। সুকিয়াপোখরি থেকে যদি মনে করেন একটুখানি ডিস্টেন্স, চলে যান মানেভঞ্জন। ধরুন আমরা চলে এলাম মানেভঞ্জনে, আমরা মানেভঞ্জনে চলে এলাম। এবার মানেভঞ্জন 12 কিলোমিটার মানে 35 মিনিট লাগে সীমানা থেকে। সীমানা থেকে 12 কিলোমিটারের রাস্তা হচ্ছে মানেভঞ্জন। সুকিয়াপোখরি থেকে, যেটা আগে ডেস্টিনেশন বললাম, সুকিয়াপোখরি থেকে কিন্তু 7 কিলোমিটার রাস্তা এটা, মানে ওই
25 মিনিটের মতন সময় লাগে। রাস্তা দারুণ সুন্দর, একটা ছোট হ্যামলেট ভিলেজ এবং গেটওয়ে অফ সান্দাকফু হচ্ছে এই মানেভঞ্জন। 7054 ফিট উচ্চতায় এবং দার্জিলিং থেকে প্রায় 28 কিলোমিটার দূরত্বে অবস্থিত হচ্ছে এই মানেভঞ্জন, যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পাহাড় সান্দাকফুতে ট্রেক করার একটা সূচনা পয়েন্ট। এটি ভারত নেপাল সীমান্তের একটা ট্রানজিট শহর। শহরটি বেশিরভাগই ভারতের দিকে, যদিও সীমান্তের খোলা প্রকৃতির কারণে শহরটি নেপালেও বিস্তৃত। মানে আপনি মানেভঞ্জন যদি ঢোকেন, বাঁ দিকটা নেপাল, আপনি নেপালের দিকেও যেতে পারেন, রাস্তা আছে, সিঁড়ি আছে, উঠে যান। মানেভঞ্জন বা মানেভঞ্জোয়াং দুটি শব্দ নিয়ে গঠিত। মানে এই শব্দটি বোঝায় বৌদ্ধ স্তূপ এবং ভঞ্জোয়াং মানে বোঝায় জাংশন, মানে এখানে অনেকগুলো স্তূপের জাংশন। তাই নামের অর্থ স্তূপের সংযোগস্থল বা বৌদ্ধ সংস্কৃতির একটা দেশ হচ্ছে মানেভঞ্জন। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক বা সিঙ্গালীলা ট্র্যাকের সূচনা সীমার মধ্যে এটি অবস্থিত হওয়ায় মানেভঞ্জন পর্যটকদের জন্য প্রতিনিয়ত একটা অ্যাডভেঞ্চারের জায়গা এবং প্রকৃতি যারা পছন্দ করেন তাদের জন্য এটি অবশ্যই একটি ভ্রমণের জায়গা হয়ে উঠেছে। ভারতীয় হিমালয় অঞ্চলের গভীর একটি দূরবর্তী অবস্থান যেটা মানেভঞ্জন, যা ল্যান্ড অফ ল্যান্ড রোভার নামেও পরিচিত। এরপর আমরা মানেভঞ্জন থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে যখন যাচ্ছি, এর পরের দ্রষ্টব্য আসছে লেপচা জগৎ, যেটি 15 মিনিট দূরত্বে মানেভঞ্জন থেকে 5.5 কিলোমিটার দূরত্বে। এর উচ্চতা 6956 ফুট। লেপচা জগৎ মূলত একটি লেপচা গ্রাম। ঘুম মিরিক সড়কে দার্জিলিং এর কাছে সুকিয়া প্রকৃতি এটা অবস্থিত। দার্জিলিং পার্বত্য শহর থেকে মাত্র 16 কিলোমিটার দূরে এটির অবস্থান। রডোডেনড্রন এবং ওক দ্বারা পুরো ঘেরা এই পাহাড়ের ঢাল। এই লেপচা জগৎ থেকে কাঞ্চনজঙ্ঘা তুষার পর্বতের কিন্তু দুর্দান্ত দৃশ্য আপনারা দেখতে পাবেন। এখানে অজস্র আপনার হোমস্টে আছে। অজানা দার্জিলিং পাহাড়ের প্রশান্তি অন্বেষণ করার জন্য এটি একটি আদর্শ জায়গা, এবং মেঘ কাকে বলে সেটা এখানে না এলে কিন্তু বুঝবেন না। এরপরে আরেকটু দূরে চলে গেলাম, আমরা দার্জিলিং এর দিকে যাচ্ছি। হাফ অফ দ্য ওয়েতে আমরা পাবো ঘুম, তাই তো? ঘুম 7-8 কিলোমিটার পরেই আমাদের ঘুম আসবে, যেটাকে বলা হয় গেটওয়ে অফ ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, গেটওয়ে অফ টাইগার হিল, এবং এর উচ্চতা হচ্ছে 7400 ফুট। মানে দার্জিলিং এ যাওয়ার আগে ঘুমের একটা উচ্চতা পেরিয়ে তারপরে আমরা দার্জিলিং এ নামি। দার্জিলিং কিন্তু ঘুমের থেকে উঁচুতে নয়, ঘুম হচ্ছে সব থেকে উঁচু, তারপরে হচ্ছে দার্জিলিং। তাহলে ঘুমের হাইট হচ্ছে 7400 ফিট। এই ঘুম থেকে যদি আপনারা মনে করেন, তখন কিন্তু আপনারা যেতে পারেন রাঙ্গারুন ভিলেজ বা রাঙ্গারুন বলে একটা জায়গা। এই রাঙ্গারুন যেতে গেলে আপনাকে কারকে 800 টাকা মতন এক্সট্রা চার্জ দিতে হয়। সেটা অপশনাল, এটা আপনারা নিতেও পারেন, নাও নিতে পারেন। যদি মনে করেন যে ভিডিওটা আপনাদের কাজে লাগলো, অবশ্যই আপনারা কিন্তু আমাকে মেসেজ বক্সে মেসেজ করে জানান এবং কমেন্ট করুন, এবং অবশ্যই একটা লাইক দিয়ে যান। আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা যদি মনে করেন সাবস্ক্রাইব করবেন, করে নিতে পারেন। আজকে এলাম, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। নমস্কার।